আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক অনলাইন প্রোগ্রামের কেমিস্ট্রি ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাই সবকিছু ক্লিয়ার শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা টিচার ইনবক্সে একটু লিখো। আমরা 2 মিনিট পরেই ক্লাসটা শুরু করব। দেখতে পাচ্ছি এখন অনেকে জয়েন করছে। তো তোমরা যারা জয়েন করেছো একটু জানাই দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা।
আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, সবাই ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছে কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দেই। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে বেসিক বিষয়ের উপর ক্লাস আর কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম অনিকা। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমাদের আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে বেসিক্যালি যে আমরা ইন্ডিকেটর কিভাবে ইউজ করব বা ইন্ডিকেটর জিনিসগুলো কি, এরকম টাইপের একটা আলোচনা। আর আরেকটা আলোচনা হচ্ছে রেডক্স ছাড়াও আরো কি কি টাইপের রিঅ্যাকশন হইতে পারে, মানে রেডক্স এর আগ পর্যন্ত রেডক্স কি এবং রেডক্সের ব্যালেন্সিং ইকুয়েশন, যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন পড়বো, সেইটার আগ পর্যন্ত যা যা আছে এই চ্যাপ্টারে সবগুলো মোটামুটি কভার হবে। ছোট লেকচার বাট একটু বেসিক লেকচার, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ধ্রুব ভাইয়া। সো চলো আমরা একটু আগাই। গতদিন একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ভাইয়া, তোমরা কি করেছিলে কিনা বলো? গতকাল একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা সবাই করেছো কিনা দেখো। কি বলছে? হোয়াট ক্যান বি দ্য সুইটেবল ইন্ডিকেটর ফর দ্য টাইট্রেশন অফ দ্য সলিউশন অফ কন্টেইনার্স এ এন্ড বি। এ আর বি কে যদি তোমার টাইট্রেট করতে হয় তাহলে সুইটেবল ইন্ডিকেটর কি, এটা জানতে চাইছে। হ্যাঁ, আচ্ছা, এটার অ্যান্সার না অনেক কিছু হতে পারে। অনেক কিছু বলতে এটা হইতে পারে মিথাইল অরেঞ্জ, হতে পারে মিথাইল রেড, হতে পারে ফেনলফথেলিন, এনিথিং, লিটমাস পেপার, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এনি ইন্ডিকেটর ক্যান বি ইউজ। এই কথাটা আমি কেন বলছি, এটার পিছনে অবশ্যই একটা ভ্যালিড রিজন আছে। আজকে এটা আমরা শিখবো, আজকে আমরা এই জিনিসটা শিখবো। তার আগে দেখো, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ পিএইচ অফ দ্য সলিউশন অফ কন্টেইনার সি ইন দ্য স্টেম। এই দুইটাকে যখন একসাথে করা হয় তখন এটার পিএইচটা কেমন হবে। সো চলো এটা একটু আমরা বের করার ট্রাই করি সবাই। ফার্স্ট অফ অল এটার মোল নাম্বারটা আমরা একটু বের করি চলো। হ্যাঁ, 10% H2SO4, তাহলে এটার কনসেন্ট্রেশনটা কি, চলো কনসেন্ট্রেশনটা বের করি। এস মোলারিটি, কনসেন্ট্রেশন কি হবে, শর্টকাট একটু করে ফেলি, 10 × 10, 10p/m, m কত 98, তাহলে এসটা কত আসলো ভাইয়া 10p/m, এস হচ্ছে 1.02 মোলার। তাহলে মোল নাম্বার অফ H2SO4 কত আসলো, মোল নাম্বার অফ H2SO4 আসলো হচ্ছে 1.02 × 0.6, 0.612 মোল। এটা আসবে, এটা আমরা কিভাবে বুঝলাম, ওই যে ভি লিটার ইনটু এস, এইভাবে। হ্যাঁ, 0.612 মোল। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখো, এইটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে মোল নাম্বার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা আমরা কিভাবে বের করব, এটা গ্রাম দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, তাহলে আগে এসএম টা বের করে নিই। এটার ইজি ফর্মুলা 1000 W ডিভাইড বাই MV/ml। তাহলে আসো বের করে জিনিসটা, 1000 W কত 0.5 ডিভাইড বাই m কত 40 ইন্টু 200, তাহলে এটা আসে হচ্ছে 0.0625 মোলার, এটা আসবে। আচ্ছা ঠিক আছে, ইন্টু 0.2, তাহলে ভি লিটার ইন্টু এস, তাহলে এটার আনসার আসে 0.0125 মোল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে রিলেশনটা কি, এই দুইটার মধ্যে রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে দেখো খেয়াল করো, আমরা কি লিখতে পারি, H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা রিঅ্যাকশন করে কি ফর্ম করে, সোডিয়াম সালফেট প্লাস H2, তাই তো। তাহলে দেখো 2 মোল সোডিয়াম নিতে হবে, তাহলে H2O ফর্ম করবে, তাই তো, H2O ফর্ম করবে। গেল, সিম্পল হিসাব কিন্তু, সোডিয়াম সালফেট প্লাস H2O। আচ্ছা, তাহলে 2 মোল H2O লাগবে, হয়ে গেল আমাদের হিসাব। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বুঝতে পারি ভাই বলো তো, যে 1 মোল H2SO4 is equivalent to 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা বুঝতে পারি। তাহলে এত মোল H2SO4 মানেটা কি, এটা একটু চিন্তা করি, যে এত মোল H2SO4 মানেটা কি, বা এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কতটুকু H2SO4, এটা জাস্ট রিলেট করতে হবে। তাহলে দেখো 0.612 মোল H2SO4 is equivalent to 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, জাস্ট 0.612 into 2, তাহলে 1.224 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড তো এতটুক নাই, আছে
সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এতটুকু নাই, সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে। তার মানে এখানে রিমেইনিং কে থাকবে, H2SO4 রিমেইনিং থাকবে, তাই তো? তাহলে দেখো জিনিসটা তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, দেখো N of H2SO4 রিমেইনিং, রিমেইনিংটা কিভাবে বের করবা? ইনিশিয়ালি কতটুকু ছিল? 0.612 মাইনাস মাইনাস, এবার এটার ক্ষেত্রে একটু হিসাব করো যে 1 মোল H2SO4 মানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু H2SO4 এর ইকুইভ্যালেন্ট, তাই না? তাহলে দেখো, তাহলে 1 মোল হচ্ছে হাফ মোলের ইকুইভ্যালেন্ট, তাহলে হাফ ইনটু 0.0125 মোল, তাহলে এটা হচ্ছে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -3, হ্যাঁ 6 তাহলে 0.0125 ডিভাইড বাই 2, তাহলে এটা আসবে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল, তাহলে কতটুকু থাকলো? 0.612 মাইনাস অ্যান্সার, তাহলে এখানে থাকলো হচ্ছে 0.60575 মোল H2SO4, এটা রয়ে গেল। এবার ভাই খেয়াল করো, এটা হচ্ছে H2SO4 এর মোল, তাহলে H2SO4 এর কনসেন্ট্রেশনটা কত আসবে? মোল 60575 ডিভাইড বাই ভলিউম, ভলিউমটা কি দুইটাকে মিক্স করা হয়েছে 800 ml, তাহলে 800 ml কে লিটারে নিতে হবে, 800 ডিভাইড বাই 1000, তাহলে কত আসলো? 0.76 মোলার। আচ্ছা, এবার একটু খেয়াল করো, H2SO4 হাইড্রোজেন আছে কত? দুইটা, তাহলে শুধু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত হবে? ডাবল হবে এটার, তাহলে 2 ইনটু 0.76 মোলার ইকুয়াল টু 0.76 ইনটু 2 কত আসে? 1.52 মোলার, তাহলে সুতরাং পিএইচ কত আসবে? মাইনাস লগ অফ 1.52 ইকুয়াল টু মাইনাস লগ অফ 1.52, তাহলে আসে হচ্ছে মাইনাস 0.182, পিএইচ এর ভ্যালু আসে মাইনাস 0.182। তাহলে দেখো পিএইচটা নেগেটিভ আসছে, তার মানে কি অনেক বেশি অ্যাসিডিক না? সবাই কি বুঝতে পারছি? বলো কি কি করলাম আরেকবার বলি, হ্যাঁ ফার্স্ট অফ অল কি করা হয়েছে, এই কন্টেইনারে এই দুটাকে অ্যাড করা হয়েছে, তাহলে টোটাল ভলিউমটা কত? 800 ml, এটা এটার মতো থাকলো। এখন এখানে কি হয়েছে, অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করবে, সল্ট আর ওয়াটার প্রডিউস করবে, তাহলে এখানে কোনটা রয়ে গেছে মানে এখনো রিমেইনিং আছে সেটার উপরেই তো পিএইচটা ডিপেন্ড করবে। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে ঘটনাটা কি হয়েছে, H2SO4 টা আছে কত মোল? এই যে 0.612 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে কত মোল? 0.0125 মোল, ঠিক আছে? এখন খেয়াল করো 1 মোল H2SO4 ইজ 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট, তাইলে এতটুক সোডিয়াম হাইড্রোক্সাইড বা এতটুক H2SO4 কতটুক সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট? 1.224 মোল, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড তো কম আছে, অনেক কম আছে না? কত আছে? 0.0125 মোল আছে মাত্র। তার মানে এবার রিভার্স চিন্তা করি, যে তাহলে রিমেইনিং কে থাকবে? H2SO4 রিমেইনিং মানে কি, ইনিশিয়ালি যতটুকু ছিল মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইড যতটুকু রিঅ্যাক্ট করছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু রিঅ্যাক্ট করছে কিভাবে বুঝবো? 2 মোল হচ্ছে 1 মোলের ইকুইভ্যালেন্ট, তাহলে 1 মোল হচ্ছে হাফ মোলের ইকুইভ্যালেন্ট, তাহলে এত মোল কত মোলের ইকুইভ্যালেন্ট? এত ডিভাইড বাই 2, তাহলে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল, তাহলে এটা হচ্ছে রিঅ্যাক্ট করছে আর এটা ইনিশিয়ালি ছিল, ইনিশিয়াল থেকে রিঅ্যাক্টটা বাদ দিলে কি রিমেইনটা থাকতেছে, এটাকে যদি ভলিউম দিয়ে ডিভাইড করি টোটাল ভলিউম, তাহলে হচ্ছে কনসেন্ট্রেশন থাকতেছে H2SO4 এর, আর H2SO4 হাইড্রোজেন দুইটা, তাহলে শুধু হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি এটা ডাবল, তারপর আমরা পিএইচটা বের করে ফেলবো। সবাই কি ক্লিয়ার? বলো ভাইকে টিচার বক্সে একটু জানাই দাও কষ্ট করে সবাই জিনিসটা ক্লিয়ার কিনা। ওকে, আমরা কয়েকটা প্র্যাকটিস করবো এরকম জিনিসপত্রগুলো, আগে আমরা আমাদের আজকে থিওরিগুলো একটু পড়ে নিই, যে এই সি নাম্বারের যে অ্যান্সারটা কেন হয়েছে এই জিনিসটা আজকে আমরা ফাইন্ড আউট করবো, হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমরা ক্লিয়ার, গুড। সো চলো একটু সামনের দিকে আগাই। ওকে, তো দেখো নিউট্রালাইজেশন পয়েন্ট এন্ড ইন্ডিকেটর, এই জিনিসটা আসলে কি, নিউট্রালাইজেশন পয়েন্ট আর ইন্ডিকেটর ব্যাপারটা কি, তার আগে তোমাদেরকে একটা ড্রাফট শিখাই, হ্যাঁ একটা ড্রাফট শিখাই, ড্রাফটটা একটু বোঝার ট্রাই করি আগে আমরা, তাহলেই সবকিছু বুঝতে পারবো হোপফুলি। ধরো এটা একটা গ্রাফ, হ্যাঁ এখন এই গ্রাফটার একটা জিনিস একটু চিন্তা করো, তুমি অ্যাসিড নিলা আর বেস নিলা, ধরো তোমার কন্টেইনারে আগে থেকে অ্যাসিড ছিল, তাহলে এটা ধরো পিএইচ 7 এর রেঞ্জ, হ্যাঁ এটা ধরো 0, এটা ধরো 14, ঠিক আছে? আগে থেকে অ্যাসিড থাকার অর্থ হচ্ছে তোমার গ্রাফ ধরো এখান থেকে শুরু হবে, নিচে থেকে অ্যাসিড আগে থেকেই ছিল, এবং তুমি এটার মধ্যে আস্তে আস্তে করে বেজ এড করবা, তো একটা পয়েন্টে গিয়ে কি হবে বলো তো, একটা পয়েন্টে গিয়ে ধরো অ্যাসিডটা বেস দিয়ে নিউট্রালাইজ হয়ে যাবে না একটা পয়েন্টে, এখন ওই পয়েন্টটা আমরা কিভাবে বুঝবো? ইন্ডিকেটর দিয়ে বুঝবো।
ইন্ডিকেটর গুলা কি করবে, কালারটা চেঞ্জ করে ইন্ডিকেট করবে যে এই যে এইখানে হচ্ছে একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে যেখানে কোনো একটা জিনিস নিউট্রালাইজ হয়েছে, ওই পয়েন্টটাকে বলা হয় নিউট্রালাইজিং পয়েন্ট। ওই পয়েন্টটাকে কি বলা হয় ভাইয়া, নিউট্রালাইজিং পয়েন্ট বা নিউট্রালাইজেশন পয়েন্ট। হ্যাঁ, তো সবাই কি এটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বলো। এরকম করে বিভিন্ন পয়েন্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কোনটা আইডেন্টিফাই করা যায়, কোথায় কোনটা আইডেন্টিফাই করা যায়। ওকে, আর লিটমাস পেপারে ঘটনা তো জানোই যে যেটা হচ্ছে ব্লু কে রেড করে সেটা অ্যাসিড, আর যেটা রেড কে ব্লু করে সেটা হচ্ছে বেস। শেষ। ব্লু লিটমাস টার্নস রেড, এটা অ্যাসিডের জন্য, আর রেড টার্নস ব্লু, এটা হচ্ছে অ্যালকালির জন্য বা বেসের জন্য। ওকে, আচ্ছা চলো আমরা একটু আগেই তাহলে। ফার্স্টে কি ফিচার্স অফ ইন্ডিকেটরস ইনক্লুড, কি কি দেওয়া আছে দেখো। নট অল ইন্ডিকেটরস চেঞ্জ কালার এট দ্য সেম পিএইচ রেঞ্জ। হ্যাঁ, যেহেতু পিএইচ রেঞ্জ ডিফারেন্সের জন্য ইন্ডিকেটরে তুমি ডিফারেন্ট পাবা। আচ্ছা, তারপর কি বলছে, ইচ ইন্ডিকেটর হ্যাজ এ স্পেসিফিক পিএইচ রেঞ্জ হোয়ার এ কম্বিনেশন অফ টু কালার ইজ অবজার্ভ। মানে একটা স্পেসিফিক রেঞ্জ থাকে, হ্যাঁ, ওই রেঞ্জেই তুমি একটা স্পেসিফিক কালারের চেঞ্জটা পাবা, এই জন্য টু কালারের কম্বিনেশনের কথা বলছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর কি বলছে, ইফ দ্য পিএইচ ভ্যালু ইজ বিলো দ্য পিএইচ রেঞ্জ, পিএইচ রেঞ্জের চেয়ে যদি বিলো হয়, দ্য ইন্ডিকেটর শো অনলি দ্য অ্যাসিডিক কালার, and if the pH value is above the range the indicator shows only the alkaline color। মানে ওই ইন্ডিকেটর একটা পিএইচ রেঞ্জের চেয়ে কম যদি আসে তাহলে তো নিচে পিএইচ কম আসা মানে অ্যাসিডিক আসবে, আর ওই রেঞ্জের চেয়ে বেশি যদি পিএইচ আসে তখন এটা অ্যালকালি বা বেসিক কালারটা আসবে। কিন্তু এক্স্যাক্টলি রেঞ্জের মধ্যে যদি আসে তখন সেটা কি টাইপের অ্যাকুরেটলি সেটা আইডেন্টিফাই করা যাবে আর কি। হ্যাঁ, এটাই বুঝাইছে। আচ্ছা, the indicator's color should be stable, bright, and exhibit a significant difference between the colors in acidic and alkaline media. Ideally, these colors should be contrasting. কন্ট্রাস্টিং মানে বুঝো তো, কন্ট্রাস্ট করা মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করে দেওয়া। হ্যাঁ, ডিফারেন্সিয়েট করে দেওয়া, ডিসপারেট করে দেওয়া, এই জিনিসটা। সো আমার এখানে বলা হয়েছে যে ইন্ডিকেটর যে কালারটা সেটা স্টেবল থাকবে, ডিজার্নেবল থাকবে, ডিজার্নেবল মানে ব্রাইট থাকবে, নোটিসেবল থাকবে, and exhibit a significant difference between the colors in acidic and alkaline medium। আচ্ছা, এরপর কি বলছে দেখো, each indicator undergoes a color change over a narrow pH range। আচ্ছা, সবগুলোরই একটা ছোট পিএইচ রেঞ্জ থাকে, ওই ছোট পিএইচ রেঞ্জে সে কালার চেঞ্জটা দেখায় দেয়। যেমন তোমরা, আমি জানি না কলেজে এখন এই এক্সপেরিমেন্টটা করছো কিনা, ওই যে বুরেট পিপেট নিয়ে কনিক্যাল ফ্লাক্সে আস্তে আস্তে করে শেক করতে হয়, তখন একটা পয়েন্টে গিয়ে কালারটা চেঞ্জ হয়। বেশি যদি ধরো টাইট্রেট পড়ে যায় বা টাইট্রেনটা যদি পড়ে যায় বেশি পরিমাণে, তখন কি হয়, কালারটা অনেক ডার্ক হয়ে যায়। তখন ওই যে ওইটা বোঝা যায় না যে কখন অ্যাকচুয়ালি ফার্স্ট কালারটা চেঞ্জ হয়েছে। সো ওইটার কথাই বলছে আর কি, যে এটা খুব ন্যারো পিএইচ রেঞ্জের জন্য আসলে চেঞ্জটা দেখায় আর কি। হ্যাঁ, প্রিসাইসলি দেখায়। আর দেয়ারফর ফর দ্য টাইট্রেশন অফ এ স্পেসিফিক অ্যাসিড অ্যালকালি পেয়ার ইট ইজ এসেনশিয়াল টু সিলেক্ট এ স্পেসিফিক ইন্ডিকেটর উইথ এ কালার চেঞ্জ পিএইচ রেঞ্জ সিচুয়েটেড এট দ্য এন্ড অফ দ্য টাইট্রেশন অর এট দ্য পিএইচ অফ দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট। মানে তোমার এইভাবেই এক্সাক্টিং করতে হবে যে তুমি কোনটাকে ইউজ করবা। তো এটা এক্সাক্ট করার একটা কয়েকটা ওয়ে আছে, এগুলো আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মনীষা করছো না, ভেরি গুড। হ্যাঁ, সার্ভার গুড। হ্যাঁ, টাইট্রেশনের কথাই বলতেছি। আচ্ছা, তাহলে এরকম চার ধরনের কম্বিনেশন পসিবল অ্যাসিড বেসের। একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড উইক বেস। তো এই চারটারই আমরা আসলে নিউট্রালাইজেশন পয়েন্ট গুলা দেখবো আর কি। হ্যাঁ, তো চলো আমরা একটু দেখি। অ্যারাউন্ড 30 মিনিটস, 30 টাইমস, ও 30 টাইমস লাগছে মানে কোর্স এই জিনিসটা, ভেরি গুড। তাহলে আরো ভালো মতো রিলেট করতে পারবা। এখন তাহলে ভাইয়াকে একটা ছোট্ট পোর্শনের অ্যান্সার দাও। হ্যাঁ, ধরো আমার কাছে একটা স্ট্রং অ্যাসিড আছে, স্ট্রং অ্যাসিডের পিএইচ কেমন হয় একটু বলো তো সবাই। স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, উইক অ্যাসিড, উইক বেস। স্ট্রং অ্যাসিড মানে কি বলতো, অনেক অ্যাসিডিক না? অনেক অ্যাসিডিক মানে কি, যে এটার পিএইচ অনেক কম হবে, তাহলে লো লো হবে আর কি। হ্যাঁ, পিএইচ হবে অনেক লো, 7 এর চেয়ে অনেক কম হবে। লাইক কেমন হইতে পারে, ধরো 1 2 এরকম হইতে পারে পিএইচ। আচ্ছা, স্ট্রং বেসটা কেমন হইতে পারে, পিএইচ 7 এর চেয়ে অনেক বেশি হইতে পারে। যেমন এটার অ্যান্সার হইতে পারে 12 13 এরকম রেঞ্জে হইতে পারে। উইক অ্যাসিডটা কি হবে, উইক অ্যাসিড তো বেশি একটা অ্যাসিডিক, এটা 7 এর কাছাকাছি কিছু একটা আসবে, তাহলে পিএইচ হচ্ছে লেস দেন 7, অত বেশিও না। তো এটার জন্য এটার ভ্যালু হইতে পারে ধরো লেটস সে 4 5 এরকম রেঞ্জ হবে উইক অ্যাসিড। আর উইক বেসের জন্য কি হবে, পিএইচ গ্রেটার দেন 7 হবে, বাট অত বেশিও না। তাহলে সেই ক্ষেত্রে এটার রেঞ্জটা কি হইতে পারে, ধরো উইক অ্যাসিডের জন্য 5 6 না নিয়ে ধরো আরো কাছাকাছি আসে, সাটেল আসে আর কি। হ্যাঁ, কিরকম রেঞ্জটা তোমাদেরকে দেখাই। উইক অ্যাসিডের জন্য লেটস সে 6 এর ভ্যালুগুলো একটু কাছাকাছি আছে, 6 6.5 এগুলা।
আর উইক বেসের জন্য ধরো 7.58, হ্যাঁ, এগুলা এরকম রেঞ্জটা হচ্ছে সুইটেবল। তাহলে এই রেঞ্জগুলো মোটামুটি একটু জেনে রাখো, হ্যাঁ। আচ্ছা, না ধ্রুব, আমি কিন্তু ঠিকঠাক দেখতে পাচ্ছি ভাইয়া, বুঝছো? হ্যাঁ, আচ্ছা। সো একটা জিনিস বলো তো, কোন একটা জিনিস স্ট্রং নিলা আর তার সাথে একটা উইক কিছু একটা নিলা, কে ডমিনেট করবে, স্ট্রং নাকি উইকটা? বলো, ডমিনেট করবেটা কি আসলে, স্ট্রং নাকি উইক? অবশ্যই স্ট্রংটা ডমিনেট করবে, বাস এইটুকু বুঝলেই হবে, বাস আর কোনো ঝামেলাই নাই ইনশাল্লাহ। সো চলো আমরা শুরু করি, হ্যাঁ। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে টাইট্রেশন কোনটা, স্ট্রং বেস আর স্ট্রং অ্যাসিড। দেখো আমরা একটা গ্রাফ আঁকি। এটা হচ্ছে পিএইচ রেঞ্জ, এটা হচ্ছে অ্যাডিং বেস, অ্যাডিং বেস, ঠিক আছে। সো এগুলো হলো এমএল এ থাকবে, এমএল। আর এটা তো তুমি পিএইচ এই পাবা, পিএইচ স্কেলেই পাবা, হ্যাঁ, ভলিউম। তাহলে এরকম কয়েকটা পয়েন্ট দিয়ে দিই আমি, আর এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দিই আমি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এরকম একটা রেঞ্জ দিলাম। সো আমি মার্ক করে দিই একটু, 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14। আচ্ছা, সো তোমাদেরকে এইখানে আরেকটা মার্ক আউট করে দিই। এটা হলো পিএইচ 7 এর স্কেল, ঠিক আছে, পিএইচ 7 এর স্কেল। আচ্ছা, এখন তোমাকে আমি বলছি কি ভাইয়া, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, হ্যাঁ। স্ট্রং অ্যাসিড বলতে আমি কোন রেঞ্জকে বুঝাইছিলাম, স্ট্রং অ্যাসিড বলতে বুঝাইছিলাম 1 2 এই রেঞ্জটাকে, ঠিক আছে। তো ধরো 1.5 নিলাম, একদম মিড পয়েন্টে নিলাম 1.5, হ্যাঁ, স্ট্রং অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিডের পয়েন্টটা আমি নিলাম হচ্ছে এই যে এরকম, এটা নিলাম স্ট্রং অ্যাসিডের পয়েন্ট, ঠিক আছে। আর স্ট্রং বেসের পয়েন্ট কত হবে, 13 14 এর মাঝখানে, ধরো মাঝখানে নিলাম স্ট্রং বেস। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে এটার মধ্যে ফার্স্টে এটা স্ট্রং অ্যাসিড ছিল, এটার মধ্যে একটু একটু করে বেস দিতেছিলাম, একটু একটু করে বেস দিতেছি 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 দিতেছি, ধরো এই যে এই পয়েন্টে নিউট্রালাইজেশন হয়েছে, তখন হুট করে এই পয়েন্ট একটা স্টিপ ভাবে সে জাস্ট কি করবে, পিএইচটা চেঞ্জ করবে। ধরো এই পয়েন্টে কিছু সময়ের জন্য নিউট্রালাইজেশন হয়েছে, তারপর আর যতটুকু তুমি অ্যাড করবা, আর হালকা যদি তুমি অ্যাড করো, ঠিক আছে, আর হালকা যদি তুমি অ্যাড করো, তখনই সাথে সাথে কি হবে, এটা বেজ হয়ে যাবে, তারপর আর যতই অ্যাড করো না কেন এটা বেজই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আর একটা এরকম যে এটা একটা অ্যাসিড ছিল, অ্যাসিডে একটু 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 করে বেজ অ্যাড করতেছো, সে নিতেছে 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 নিতেছে, একটা পয়েন্টে গিয়ে অ্যাসিডের বেজ সেম হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটাকে বলবো আমরা নিউট্রালাইজিং পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বলবো কি, নিউট্রাল পয়েন্ট, হ্যাঁ, নিউট্রাল পয়েন্ট বা নিউট্রালাইজেশন পয়েন্ট, ঠিক আছে, নিউট্রাল পয়েন্ট। এই পয়েন্টের আর যত বেশি দিবা সে কি হবে, বেজ হবে। তাহলে দেখো তো ভাইয়া, ওদের মধ্যে ট্রানজিশনটা কি অনেক বড় হয়েছে না? এই দেখো ট্রানজিশনটা কি হয়েছে, বিশাল ট্রানজিশন হয়েছে না? তাহলে এখানে কোন কোন ইন্ডিকেটর ইউজ করা যাবে, দেখো ইন্ডিকেটরের কয়েকটা রেঞ্জ তোমাদেরকে দেখাই আমি, হ্যাঁ। লেটস সে একটা আছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ মিথাইল রেড যেগুলো আছে সেগুলো মোটামুটি এই 5.5 পর্যন্ত কাজ করে। মিথাইল অরেঞ্জ মিথাইল রেড যেগুলো আছে সেগুলো মোটামুটি এই রেঞ্জে কাজ করে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ফেনলফথেলিন, ফেনলফথেলিন মোটামুটি 8 থেকে কাজ করে। এই, ঠিক আছে। সো দেখো তোমাদেরকে একটু লিখে দিই, এখানে ধরো কাজ করবে হচ্ছে ফেনলফথেলিন, এখানে কাজ করবে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, আর নিউট্রাল ফেজে অ্যাকচুয়ালি লিটমাস পেপার সবাই কাজ করে, নিউট্রাল ফেজে লিটমাস পেপার সবাই কাজ করে। সো আলটিমেটলি দেখো তো, এত বড় স্টিপ হওয়াতে, এত বড় শার্প চেঞ্জ হওয়াতে, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস যখন ইউজ করা হয় দুইটাই কিন্তু ডমিনেন্ট। তার মানে এই টাইপের রিঅ্যাকশনে সব ধরনের ইন্ডিকেটর ইউজ করা যাবে, এটা কি বুঝছো? বলো, সব ধরনেরই ইন্ডিকেটর তাহলে ইউজ করা যাবে। তাহলে এটা আমরা কি লিখবো বলো তো, অল indicators can be used to point or identify
আইডেন্টিফাই দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট। ঠিক আছে, যে কোনো টাইপের ইন্ডিকেটর কিন্তু ইউজ করা যাবে। সবাইকে এটা বুঝতে পারছি? বলো, জাস্ট তোমার পিএইচ এর রেঞ্জ গুলো বুঝলেই হবে, আর কিছু না। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস নিলাম, এজন্য বিশাল একটা স্টেপে চেঞ্জটা হয়েছে। ক্লিয়ার? চলো আরেকটা বুঝি, আরেকটা বুঝলে আরো ক্লিয়ার হবো। এবার নিলাম আমরা স্ট্রং বেস উইক অ্যাসিড। হ্যাঁ, স্ট্রং বেস উইক অ্যাসিড। তাহলে চলো আবার সেম ঘটনা, একটা গ্রাফ আঁকি। নিলাম। এখন ঘটনা কি হয়েছে? সেম, এখানে হচ্ছে অ্যাডিং বেস ml, এই পাশে দিব হচ্ছে পিএইচ। ঠিক আছে, সেম ঘটনা এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, তাহলে এখানে নাম্বারিং গুলো করে ফেলি। তো এখানেও কয়েকটা পজিশন দিয়ে দিই, যে পজিশন গুলোতে নিউট্রালাইজেশন ইফেক্টটা হবে। আগের মতো নাম্বারিং করি, 1 2 3 4 5 6 8 9 10 11 12 13 14। আচ্ছা, এখন কিন্তু ভাইয়া পয়েন্টটা কি বলছে সবাই একটু খেয়াল করো। এখন পয়েন্টটা বলছে স্ট্রং বেস। আচ্ছা, স্ট্রং বেস মানে যে এই পয়েন্টে আগের মতো। আচ্ছা, এবার নিতে বলছে উইক অ্যাসিড। এবার নিতে বলছে কি দেখো, উইক অ্যাসিড। উইক অ্যাসিড মানে কত? 6 6.5। তাহলে এটার মাঝামাঝি একটা নিই, উইক অ্যাসিড। ঠিক আছে, এটা ছিল হচ্ছে স্ট্রং বেস, এটা ছিল উইক অ্যাসিড। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হলো, চলো একটু সবাই দেখি এখানে ঘটনাটা কি হচ্ছে। তাহলে এই যে সেম, এখানে আমি হালকা হালকা বেজ অ্যাড করতেছি অ্যাড করতেছি অ্যাড করতেছি। ধরো এই যে এই পয়েন্টটায়, ধরো এই পয়েন্টটায় কি হয়েছে, নিউট্রালাইজিং পয়েন্টটা হয়েছে। এবং ঠিক তার পরের পয়েন্টে সে কি করবে, একটা স্টিপ টার্ন নিবে। স্টিপ টার্ন নিয়ে সে বেজ হওয়া শুরু করবে। মানে আমি ওর মধ্যে একটু 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 করে কি দিতেছি, বেজ দিতেছি অ্যাসিডের মধ্যে। একটু বেশি দিয়ে দিলে কিন্তু সে আবার ডিপ কালারে চলে যাবে, মানে বেজে চলে যাবে। ঠিক আছে, এই দেখো বেজে চলে গেছে। তাহলে তার টার্নটা কোন দিকে হয়েছে? ডমিনেন্ট সাইডে হয়েছে। ডমিনেন্ট সাইড কোনটা? বেজটা। এজন্যই দেখো, এখন যদি আমরা এটাকে মার্ক করি, এরিয়াটাকে মার্ক করি, দেখো এই এরিয়াটা কিন্তু কার? ফেনলফথেলিনের ছিল। ঠিক না, ফেনলফথেলিনের ছিল। আর মোটামুটি এই যে আগের মার্ক করা দেখো 6 এর আগ পর্যন্ত এটা কিন্তু ছিল মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এর জন্য, তাই না? সো একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে অ্যাকচুয়ালি কে কাজ করতেছে? ফেনলফথেলিন। আর এখানে হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। তাহলে তুমি তো বুঝতেই পারতেছো যে এইখানটায় অ্যাকচুয়ালি কে কাজ করতেছে? এই যে যে এই পোরশনটায়, এই স্টিপটায় অ্যাকচুয়ালি শুধু কে কাজ করবে? ফেনলফথেলিন। তার মানে যেটা ডমিনেন্ট সেটার ক্যারেক্টারিস্টিক্স যে নিজের মধ্যে ইনহেরেন্ট করে, সেই টাইপের ইন্ডিকেটর আমি ইউজ করতে পারবো। যেহেতু এখানে স্ট্রং বেজ ইউজ করছি, তাহলে বেসিক ইন্ডিকেটরটা আমরা এখানে ইউজ করতে পারবো, এসিডটা কিন্তু ইউজ করতে পারতেছি না। সবাই কি ক্লিয়ার? দেখো, আগেরটা স্টিপটা অনেক বড় ছিল, এসিড বেস সবাইকে ইউজ করা যেত যেহেতু দুইটাই ডমিনেন্ট ছিল। এটা শুধু বেসটা ডমিনেন্ট হওয়াতে শুধু বেসিক আমরা ইয়াটা ইউজ করতে পারতেছি, ইন্ডিকেটরটা ইউজ করতে পারতেছি। বলেন সবাই কি জিনিসটা ক্লিয়ার? বলেন সবাই জিনিসটা ক্লিয়ার কিনা? ওকে, সবাই মোটামুটি আশা করি এটা ক্লিয়ার আমরা। হ্যাঁ, ওকে, সো চলো লেটস গো, আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, সো দেখো এখন আমরা নিব উইক বেস স্ট্রং অ্যাসিড। বলো তো এখন ডমিনেন্ট কে? বলো এখন ডমিনেন্টটা কে? এখন আমরা নিব হচ্ছে উইক বেস স্ট্রং অ্যাসিড। এখন ডমিনেন্টটা কে? এটাতে দিব ml, এটা হচ্ছে অ্যাডিং বেস, আর এখানে হচ্ছে পিএইচ, ওই আগের মতো। হ্যাঁ, এখন ডমিনেন্টটা কে? দেখো উইক বেস স্ট্রং অ্যাসিড, এখন অবশ্যই ডমিনেন্টটা হচ্ছে অ্যাসিড, তাই তো? আচ্ছা, পয়েন্টগুলো আবার ঠিক মতো লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, সো নাম্বারিংটা করে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, এবার বলছে উইক বেস স্ট্রং অ্যাসিড। আচ্ছা, তাহলে স্ট্রং অ্যাসিডের রেঞ্জ কোনটা? স্ট্রং অ্যাসিডের রেঞ্জ কিন্তু মোটামুটি 1 2 এর মাঝখানে নিছিলাম আমরা, 1.5 নিছিলাম।
এটা নিলাম স্ট্রং অ্যাসিড। উইক বেস কোনটা নিব? ওই যে 7 এর একটু বেশি, 7.5 থেকে 8 এর মধ্যে। সো এই যে 8 এর একটু কম নিলাম, ধরো 8 এর একটু কম, এই জিনিসটা নিলাম হচ্ছে উইক বেস। ঠিক আছে, এইবার তাহলে ঘটনাটা একটু খেয়াল করো, এখানে ঘটনাটা হচ্ছে কি, লেটস সে তুমি কি করতেছো, ধরো তুমি এখানে নিচ্ছ হচ্ছে এই যে অ্যাসিডটার মধ্যে একটু একটু করে বেস দিচ্ছ, বেস দিচ্ছ, বেস দিচ্ছ, ধরো এই পয়েন্টে এসে সে নিউট্রালাইজ হয়ে গেল। এর চেয়ে বেশি যখনই দিবা তখনই সে একটু ফ্লিপ করে বেজে কনভার্ট হয়ে যাবে। জাস্ট এখানে ফ্লিপটা দেখো তো কোন রিজিয়নে পড়ছে, অ্যাসিডের রিজিয়নে পড়ছে। তাহলে অ্যাসিডের রিজিয়নে আমরা কোনটা ইউজ করতেছিলাম বলতো, এই যে মোটামুটি অ্যাসিডের ব্যাপারটা আমরা কি জানি, মোটামুটি এই যে এই রিজিয়নে কে কাজ করতেছিল বলতো, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। তাহলে এই রিজিয়নে এটা কাজ করবে। আর মোটামুটি 8 এর পর থেকে এই 13 এর মধ্যে রিজিয়নে কাজ করতেছিল হচ্ছে ফেনলফথেলিন। তাহলে যেহেতু এখানে ডমিনেন্ট পার্ট হচ্ছে অ্যাসিডটা, তাহলে এখানে কোন টাইপের ইন্ডিকেটর ইউজ করা যাবে, অ্যাসিডিক ইন্ডিকেটর ইউজ করা যাবে। কোন টাইপের ইন্ডিকেটর ইউজ করা যাবে, অ্যাসিডিক ইন্ডিকেটর। যেমন আগেরটা ইউজ করতে পারছি আমরা বেসিক ইন্ডিকেটর, এক্সাম্পল হচ্ছে এটা। আর এখন আমরা ইউজ করতে পারবো হচ্ছে অ্যাসিডিক ইন্ডিকেটর। ওকে, এটা পর্যন্ত সবাই ক্লিয়ার বলো? ওকে, তাহলে এটা পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। এরপরেরটা আসি, স্ট্রং উইক বেস উইক অ্যাসিড। আসো, দুইটাই হচ্ছে এখন উইক বলছে। পিএইচ স্কেল, এটা হচ্ছে অ্যাডিং বেস এমএল। আচ্ছা আচ্ছা, এখানে যদি পয়েন্ট আউট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, so 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা সবাই খেয়াল করো, এখন তোমাকে রিজিয়নটা কি বলছে, উইক অ্যাসিড উইক বেস। তাহলে উইক অ্যাসিড মানে কি, যে এই পোরশনটায় যাবে। উইক বেস মানে কি, মোটামুটি এই পোরশনটায় যাবে। উইক বেস উইক অ্যাসিড। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা কি হইছে, এখানে বিষয়টা হইছে তুমি অ্যাসিডের মধ্যে একটু 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 করে বেসটা দিবা। লেটস সে এই যে এই পয়েন্টে এসে নিউট্রালাইজ হইলো, ঠিক তার পরের পয়েন্টেই সে কোথায় চলে যাবে, এই যে সামনে বেজের দিকে চলে যাবে। তাহলে তার পিকটা হইছে কোথায়, পিকটা হইছে হচ্ছে এই পয়েন্টে। বাট আনফরচুনেটলি এই রিজিয়নটা হইছে কি, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেডের রিজিয়ন। আর এই রিজিয়নটা হইছে কার, ফেনলফথেলিন। তাহলে বলো তো এখানে কোন টাইপের ইন্ডিকেটর ইউজ করা যাবে, বলো এখানে কোন টাইপের ইন্ডিকেটর ইউজ করা যাবে, কি মনে হয়? নো ইন্ডিকেটর ক্যান নট বি ইউজড, সরি নো ইন্ডিকেটর ক্যান্ট বি ইউজড, সরি নো ইন্ডিকেটর ক্যান বি ইউজড। কোনো ইন্ডিকেটরই এখানে ইউজ করা যাবে না। কেন? সেটা অ্যাসিডিক রেঞ্জেও পড়ে না, বেসিক রেঞ্জেও পড়ে না। ওর পিএইচ এর চেঞ্জটা এতটাই স্টিপ, এতটাই স্মল হয় যে এটা কেউই ধরতে পারে না। এই চেঞ্জটা কেউই ধরতে পারে না, ততক্ষণে কালারও চেঞ্জ হয় না। সো আলটিমেটলি উইক অ্যাসিড উইক বেস যেহেতু কোনোটাই ডমিনেন্ট না, সো এই ক্ষেত্রে হচ্ছে কোনোটাই ইন্ডিকেটর আমরা ইউজ করতে পারবো না। সবাই কি তাহলে ক্লিয়ার হয়েছে আমরা চারটা কেস? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস। সবাই ক্লিয়ার বলো? ভাইকে একটু টিচার ইনবক্সে জানাই দেন। ঠিক আছে, এই দেখো চারটা আমরা কিন্তু সুন্দর মতো পড়ে ফেললাম। এটা সবচেয়ে বড় ছিল রেঞ্জ, এগুলো হচ্ছে যে ডমিনেন্ট পার্ট গুলা, আর এখানে সবচেয়ে ছোট রেঞ্জ। সো দেখো এটা হচ্ছে একটা সামারি। সামারিটা সবাই দেখো, দেখা হইলে টিচার ইনবক্সে একটা ডি লিখবা, ডি মানে ডান। হ্যাঁ দেখো এটা একটা সামারি, সুন্দর করে দেখে ফেলো জিনিসটা।
ওকে, সো আমরা মোটামুটি এটা দেখলাম একটা ছোটখাটো সামারিতে কি ছিল দেখো, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস বিশাল একটা রেঞ্জ, তারপর দেখো উইক অ্যাসিড স্ট্রং বেস বেসের দিকে রেঞ্জ, তারপর দেখো স্ট্রং অ্যাসিড উইক বেস অ্যাসিডের দিকে রেঞ্জ, আর দেখো উইক অ্যাসিড উইক বেস ছোট্ট একটা শার্প চেঞ্জ, এজন্য এটা বোঝা যায় না যে অ্যাকচুয়ালি এটা কোন রেঞ্জে আছে। হ্যাঁ, সো এইভাবে আমরা ইন্ডিকেটর গুলো আইডেন্টিফাই করতে পারি। তাহলে এই থ্রুতে যদি এটা আমরা বুঝে থাকি, তাহলে এখন ইনশাল্লাহ আমরা এটার অ্যান্সার দিতে পারবো। চলো এটার অ্যান্সার দিই এখন। What can be the suitable indicator for the titration of the solution of containers A and B? এতে কি আছে, H2SO4 একটা স্ট্রং অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং বেস। এখন একটা কথা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস কোনগুলা, উইক অ্যাসিড উইক বেস কোনগুলা। এখন চিন্তা করো স্ট্রং অ্যাসিড কোনগুলো হবে, লেটস সে H2SO4, HCl, মানে যাদের K এর ভ্যালুটা বেশি, হ্যাঁ, বা যাদের আলফাটা বেশি, তারপর ধরো HNO3 এগুলা। এবার উইক অ্যাসিড কারা কারা হবে, অর্গানিক অ্যাসিড গুলোই উইক, হ্যাঁ, অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড বলতে কি বোঝায়, CH3CHH বা C2H5CHH এগুলোর কথা বলতেছি, হ্যাঁ, এগুলো উইক, ঠিক আছে, এরকম গুলা। সাথে কিন্তু H2CO3 কার্বনিক অ্যাসিডও কিন্তু উইক, আবার H3PO4 টেকনিক্যালি এটাও কিন্তু উইক, হ্যাঁ। আচ্ছা, এবার আসি স্ট্রং বেস কোনগুলো। স্ট্রং বেস হচ্ছে মেটালিক বেস যেগুলো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো মোটামুটি একটা স্ট্রং বেস। এখন যদি উইক বেসের কথা বলো, উইক বেস কোনগুলো হবে, উইক বেস হবে হচ্ছে যেগুলা তোমার রেডিক্যালের বেস, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বা যাদের কেবি হচ্ছে অনেক কম আর কি, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বা স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেসটাই কিন্তু উইক বেস। এখন স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস যদি তুমি চিন্তা করো, লেটস সে HCl একটা স্ট্রং অ্যাসিড, তার কনজুগেট বেস কি, ক্লোরাইড, এটা একটা উইক বেস, হ্যাঁ, বা নাইট্রেট, এটা একটা উইক বেস, বা সালফেট, এটা একটা উইক বেস, এরকমের কথা আর কি। সো এইগুলো হচ্ছে স্ট্রং বেস আর উইক বেসের ঘটনা। হ্যাঁ, অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, অবশ্যই উইকই হবে, অক্সালিক অ্যাসিডও উইকই হবে ভাইয়া, সরি, হ্যাঁ, ভালো কোশ্চেন। আচ্ছা, সো তাহলে বলো এটা যেহেতু স্ট্রং অ্যাসিড, এটা যেহেতু স্ট্রং অ্যাসিড, এটা যেহেতু স্ট্রং বেস, তাহলে অ্যান্সার কি আসবে, এই যে দেখো, এনি ইন্ডিকেটর ক্যান বি ইউজড। অ্যান্সার ঠিক আছে? এবার সবাই কি বুঝতে পারছি, বলো আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। ওকে, সো আশা করি এইবার তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, হ্যাঁ, যে এই জিনিসগুলো আমরা কিভাবে পড়বো। ওকে, ডান। তাহলে এইটা যেহেতু আমরা মোটামুটি বুঝে গেছি, এইটা কিন্তু আমাদের মোটামুটি ওই পোর্শনটা ডান, ওই পোর্শনটা আমাদের পড়া শেষ। তাহলে বলো অ্যাসিড বেস রিলেটেড সবকিছু আমরা মোটামুটি পারবো না ইনশাল্লাহ, বলো অ্যাসিড বেস রিলেটেড যা যা আসবে পরীক্ষা ইনশাল্লাহ তোমরা পারবো নাকি? আচ্ছা, গুড। সো চলো এখন C40 শুরু করি একটু। C40 তে ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিডক্স রিঅ্যাকশন। হোয়াট ইজ রিডক্স রিঅ্যাকশন? রিডক্স রিঅ্যাকশন হচ্ছে রেড দিয়ে বোঝায় রিডাকশন, অক্স দিয়ে বোঝায় অক্সিডেশন, মানে অক্সিডেশন রিডাকশন বোথ। আর রিঅ্যাকশন কিন্তু আসলে একসাথেই হয়, কেন? বিকজ অক্সিডেশন মানে কি ইলেকট্রন ইমিট করা, রিডাকশন মানে ইলেকট্রন রিসিভ করা। তুমি যদি ইলেকট্রন ইমিট করো অবশ্যই এখানে কেউ না কেউ থাকবে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য বসে আছে, অথবা যদি কেউ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অবশ্যই কেউ মানে এমন ছিল যে ইলেকট্রনটা ডোনেট করছে, কথাটা বুঝো। সো এই জন্যই রিডক্স আর অক্সিডেশনটা একসাথেই হয়, হলে সাইমultaneously হয়। সো এবার দেখো অক্সিডেশনের ব্যাপারটা কি। অক্সিডেশনের ব্যাপারটা অনেক ভাবে মানে সংজ্ঞায়িত বা মানে ডিফাইন করা যেতে পারে আর কি। কিভাবে দেখো, এডিশন অফ অক্সিজেন এটাকে অক্সিডেশন বলে। এডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এই যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে এডিশন করলে এটাকেও অক্সিডেশন বলে। রিমুভাল অফ হাইড্রোজেন, হাইড্রোজেনকে রিমুভ করলেও কি বলা হয়, অক্সিডেশন বলে। রিমুভাল অফ ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, এটাকেও কিন্তু অক্সিডেশনই বলে। হ্যাঁ, এগুলো পুরান কালের কথাবার্তা। নতুন কালের কথাবার্তা কি, ইলেকট্রন ইমিট করাকে অক্সিডেশন বলে, ইলেকট্রন ইমিট করাকে অক্সিডেশন বলে। এই যে দেখো এটা অনেকে এইভাবে লেখে, অনেকে এইভাবে লেখে, আবার অনেকে এইভাবে লেখে, একই কথা, একই কথা, ঠিক আছে, অক্সিডেশন। তো তোমাদের কিন্তু হালকা পাতলা একটা আইডিয়া আছে হোয়াট ইজ অক্সিডেশন, হোয়াট ইজ রিডাকশন, যেহেতু চ্যাপ্টার 4 ভাবে পড়ায় আসছে অলরেডি। আচ্ছা, এবার আসি রিডাকশন। অক্সিডেশনের উল্টাটাই হবে রিডাকশন। কি হবে, এডিশন অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেন, হাইড্রোজেন এডিশন করলে কি হবে, অক্সিডেশন, সরি, এটা নাম হবে রিডাকশন। হাইড্রোজেন যদি এডিশন করি সেক্ষেত্রে হবে রিডাকশন। এডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, এটা হবে রিডাকশন। আর উল্টাটা কি হবে, যে রিমুভাল অফ অক্সিজেন, এটা হচ্ছে রিডাকশন, অথবা রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এটা হচ্ছে এটাকে বলবো আমরা রিডাকশন। এগুলো হচ্ছে আগের কালের কথাবার্তা। এখনকার কথাবার্তা হচ্ছে যে ইলেকট্রন রিসিভ করে সেই ব্যাপারটা হচ্ছে রিডাকশন। এই দেখো, ইলেকট্রন রিসিভ করার ব্যাপারটাকে বলা হয় রিডাকশন, ইলেকট্রন রিসিভ করার ব্যাপারটাকে বলা হয় রিডাকশন। আচ্ছা,
এবার দেখো মডার্ন অর ইলেকট্রনিক থিওরি অফ অক্সিডেশন রিডাকশন, এখানে কয়েকটা এক্সাম্পল দিছে আর কি, জাস্ট হ্যাঁ কয়েকটা এক্সাম্পল দিছে। যদি আমি অক্সিডেশনের কথা বলি, এই যে মডার্ন থিওরি, আসলে মডার্ন থিওরি তো যে ইলেকট্রন দিয়ে কথাবার্তা, সো এখানে যে কথাবার্তাগুলো আবার একটু রিপিট করে লেখা আছে, যে অক্সিডেশন বাই রিমুভাল অফ ইলেকট্রনস ফ্রম অ্যাটম, ইলেকট্রন রিমুভ করা। অক্সিডেশন বাই রিমুভাল অফ ইলেকট্রনস ফ্রম মলিকিউল, মলিকিউল থেকে রিমুভ করা। অক্সিডেশন বাই রিমুভাল অফ ইলেকট্রনস ফ্রম ক্যাটায়ন, ক্যাটায়ন থেকে রিমুভ করা। অক্সিডেশন বাই রিমুভাল অফ ইলেকট্রনস ফ্রম অ্যানায়ন, মানে সব ক্ষেত্রে কিন্তু রিমুভাল অফ ইলেকট্রনের কথাই বলছে, কি কি অ্যাটম থেকে, মলিকিউল থেকে, ক্যাটায়ন থেকে, অ্যানায়ন থেকে, এরকম আর কি, জাস্ট কয়েকটা এক্সাম্পল দিছে আর কিছু না। হ্যাঁ, এখানেও সেম, রিডাকশন ডিউ টু অ্যাটমস অ্যাকসেপ্টিং ইলেকট্রন, রিডাকশন ডিউ টু মলিকিউলস অ্যাকসেপ্টিং ইলেকট্রন। এই দেখো অ্যাটম, মলিকিউল, ক্যাটায়ন, অ্যানায়ন, মানে এখন হলো অ্যাকসেপ্টিং ইলেকট্রন, এখন হচ্ছে জাস্ট অ্যাকসেপ্টিং ইলেকট্রন, সেম টু সেম থিং, একটা অক্সিডেশন একটা রিডাকশন, জাস্ট একটা হচ্ছে ইলেকট্রন ইমিট করবে, একটা ইলেকট্রন রিসিভ করবে, এই এই জিনিসগুলো কয়েকটা ক্যাটাগরিজ করা হয়েছে, জাস্ট আর কিছু না। এখন দেখো অক্সিডেন্টটা কি আর রিডাকটেন্টটা কি। অক্সিডেন্ট কি? অক্সিডেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। ওরা অ্যাকচুয়ালি কি করে জানো, ওরা আরেকজনকে অক্সিডাইজ করে, নিজে রিডিউসড হয়, ওরা নিজেরা রিডিউসড হয়, অন্যজনের মানে অক্সিডেশন করে। তাহলে আমি যদি অন্য কারো অক্সিডেশন করি তাহলে আমি অক্সিডেন্ট, আমি যদি অন্য কারো রিডাকশন করি তাহলে আমি রিডাকটেন্ট, এটাই বলছে। দেখো অক্সিডেন্টস অর অক্সিডাইজিং এজেন্টস রেফার টু দ্য অ্যাটমস, এলিমেন্টস অর আয়ন দ্যাট গেট রিডিউসড, নিজে রিডিউসড হয়, বাই অ্যাকসেপ্টিং ইলেকট্রনস বাট অক্সিডাইজ আদার সাবস্টেন্স ডিউরিং অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। মানে অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে নিজে রিডিউসড হবে, আরেকজনের অক্সিডাইজ ঘটাবে। রিডাকটেন্ট বা রিডিউসিং এজেন্ট হবে কি, যে নিজে অক্সিডাইজড হবে এবং আরেকজনের রিডাকশন ঘটাবে, আরেকজনের রিডাকশন ঘটাবে। এই যে দেখো এই কথাটাই লেখা আছে। সো ব্যাপারটা যদি তুমি এভাবে চিন্তা করো, জিঙ্ক এখানে 0 ছিল অক্সিডেশন নাম্বার, এখন হয়ে গেছে কত 2, তাহলে জিঙ্কের কি হয়েছে অক্সিডেশন, জিঙ্কের অক্সিডেশন হয়েছে। আর কপার ছিল 2+, 2+ থেকে হয়েছে 0, তাহলে কপারের হয়েছে রিডাকশন, কপারের হয়েছে রিডাকশন। এখন খেয়াল করো তো, যার রিডাকশন হয় সে আরেকজনের কি করছে, অক্সিডেশন করছে না, তাহলে সে হচ্ছে অক্সিডেন্ট। আর যার অক্সিডেশন হয় সে আরেকজনের রিডাকশন করছে, তাহলে সে হচ্ছে রিডাকটেন্ট বা রিডিউসিং এজেন্ট। সবাই কি ক্লিয়ার এই জিনিসটা? বলেন ভাইয়াকে একটু টিচার ইনবক্সে জানাই দেন যে আমরা সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার তাই তো? আচ্ছা ভেরি গুড। এবার আসি এখানে অক্সিডেশন নাম্বার বের করা, অক্সিডেশন নাম্বার বের করা। দেখেন আমরা কিন্তু ইউজুয়ালি অক্সিডেশন নাম্বার সবাই ভালো মতোই বের করতে পারি। লাইক ধরো তোমাকে যদি বলি H2SO4, এখানে সালফারের অক্সিডেশন নাম্বারটা কত, তারপর HNO3, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বারটা কত, তারপর H3PO4, এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বারটা কত, আর হচ্ছে H2 বা ধরো হচ্ছে HCl, এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বারটা কত, এটা হচ্ছে HOCl, এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা কত। এখানে কয়েকটা বিষয় আছে, এগুলো একটু জানতে হবে। হ্যাঁ বলো এগুলো সবাই একটু অ্যান্সার বের করো, কোনটার অক্সিডেশন নাম্বারটা কত, এখানে হাইড্রোজেন না, এখানে ক্লোরিনেরটাই দিই, HCl, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত, এই সবগুলো সবাই টিচার ইনবক্সে ভাইকে একটু লিখে দাও কুইকলি।
ওকে, কয়জন ট্রাই করছো? ভেরি গুড। সো দেখি আমি একটু করা ট্রাই করি। জিনিসগুলো কিভাবে করব? অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -2 সাধারণত, তাই তো? তাহলে এটা হবে 4 * -2 মানে কত? -8। হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে দুইটার জন্য +2। তাহলে এটা ধরো +x, তাহলে হিসাব কি? x + 2 - 8 = 0, তাহলে x = +6। এটা 6 কার কার হইছে দেখি? সারিয়ারটা হইছে, স্মিতা, ঋতু, তাসনিমা, মনীষা। ওকে, ভেরি গুড, নাইস। আচ্ছা, এরপরেরটা একটু দেখি, আসো। অক্সিজেনের তো -2, তো তাহলে এখানে হবে -6 + 1, তাহলে এটা কত? +x, তাহলে x + 1 - 6 = 0, তাহলে x = +5। এটা আসা উচিত। দেখি তো কার কার আসছে। ঋতুর আসছে, তাসনিমা, মনীষা, স্মিতা, সারিয়া। ওকে, ভেরি গুড। এরপরটা দেখি, অক্সিজেনের এটা হচ্ছে -8 + 3, তাহলে এটা অবভিয়াসলি কত হওয়া উচিত? +5 হওয়া উচিত, নিউট্রাল করার জন্য। হ্যাঁ, সারিয়া ঠিক আছে, স্মিতা, স্মিতার একটু, হ্যাঁ স্মিতা পয়েন্টটা ঠিক আছে, গুড। ঋতু ঠিক আছে, তাসনিমাও ঠিক আছে, মনীষাও ঠিক আছে, গুড। আচ্ছা, এরপর যদি আসি HCl, এটা তো অবশ্যই +1 হলে এটা -1, আর এখানে অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের। তাহলে অক্সিজেন হচ্ছে পুরো পাওয়ারটা নিবে, -2, এটা হবে +1, তখন এটা হয়ে যাবে +1। তাহলে ক্লোরিনের একটা হচ্ছে +1 -1, এটা +1। হ্যাঁ, আচ্ছা, সারিয়া পারছি, ভেরি গুড। স্মিতার একটু ভুল হয়ে গেছে ভাইয়া, একটু খেয়াল করো। ঋতু পারছি, ভেরি গুড। তাসনিমাও পারছি, মনীষার একটু ভুল হয়েছে ভাইয়া। হ্যাঁ, ওকে। সো বুঝছো? দেখো, এইগুলার মধ্যে, এই 5টার মধ্যে মোটামুটি 5টাই কারা কারা পারছি একটু বলেন তো? 5টাই কারা কারা পারছি? এগুলো কিন্তু ইউজুয়াল, ইজি। হ্যাঁ, এগুলো একটু ইজি গুলা, এগুলা একটু ইজি গুলা, একটু ডিফারেন্ট গুলা দেখাবো। আচ্ছা, দেখো, যেমন পারক্সাইড যখন আমরা বলি না, পারক্সাইডটা থাকে এভাবে, এইচ ও ও এইচ, এরকম থাকে। এখন এগুলো হিসাবটা কিভাবে করে বলো তো? বলি, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের। তাহলে হাইড্রোজেন কি করে? তার একটা ইলেকট্রন ওর দিকে দিয়ে দেয়, তাহলে এটা হয়ে যায় তখন -1, এটা হয়ে যায় তখন -1, এটা হয়ে যায় +1, এই দুইটার মধ্যে। আবার এই দুইটার মধ্যে দেখো, এই দুইটার তো ইলেকট্রন নেগেটিভিটি সেম, তাহলে কেউ কাউকে কিন্তু ইলেকট্রন দেয় না। ইলেকট্রনটা মাঝখানেই থাকে। আবার অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের। তাহলে ও আবার কি করে? ওর ইলেকট্রনটা ওকে দিয়ে দেয়, ও হয়ে যায় +1। এই জন্য দেখো, পারক্সাইডে অক্সিজেনের নেগেটিভিটি কত? -1। এই জন্য পারক্সাইডের, আচ্ছা ভেরি গুড, পারক্সাইডে অক্সিজেনের নেগেটিভিটি কিন্তু -1। আচ্ছা, এখন ধরো অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সের মধ্যে ডিফারেন্সটা কি সেটা একটু বলে নেই, তারপর তোমাদেরকে কিছু ক্রিটিক্যাল আছে, এটা একটু পরে দেখাই। আগে তোমাদেরকে কয়েকটা ক্রিটিক্যাল জিনিসপত্র দেখাই। হ্যাঁ, দাঁড়াও, এগুলাতে একটু পরে আসি। এক্সেপশনাল কিছু এক্সাম্পল দেখাই, যেমন H2SO4 আমরা তো একটু আগে দেখলাম। ভাইকে একটু বলো তো, H2SO5, এখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত হইতে পারে? H2SO5। আবার আরেকটা হচ্ছে CrO5, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হইতে পারে? আর এটা হচ্ছে Na2S2O3, এখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত হইতে পারে? Na2S4O6, এখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত হইতে পারে? হ্যাঁ, এই চারটা একটু সবাই লেখো তো, জাস্ট এমনি ট্রাই করো, কত হতে পারে বলো ভাইয়াকে টিচার ইনবক্সে কুইকলি।
সো আমরা দেখি এটার অ্যান্সার গুলো কি হয়। আমি তো তোমাদেরকে বলি, অনেকে ট্রাই করছো 8 লিখছো, ভেরি গুড, এটাই চাচ্ছিলাম যাতে তোমরা 8 লেখো। 8 কারা কারা লিখছো, 8 কেমনে কেমনে লিখছো? 8টা হচ্ছে দেখো অক্সিজেনের কত -2, 5 * -2 কত -10, হাইড্রোজেন হচ্ছে +2, তাহলে এটা তো অবভিয়াসলি 8 হওয়ার কথা, বাট সালফারের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারই তো 6, তাহলে এটা কিভাবে হবে? সো এটা কিন্তু ভুল। হ্যাঁ, সো এটা কিন্তু ভুল। তো এবার তোমাদেরকে দেখাই কেন এগুলোর মধ্যে এই ডিসরাপসিটা কাজ করে, কেন এগুলোর মধ্যে এই ডিসরাপসিটা কাজ করে। আসো দেখাই। ফার্স্ট অফ অল H2SO4 এরটা দেখাই। এটা হচ্ছে H2SO4 এর সাইন আর কি, মানে স্ট্রাকচার। এখানে কি হচ্ছে দেখো, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের। তাহলে হাইড্রোজেন পাইলো একটা প্লাস, অক্সিজেন পাইলো একটা মাইনাস। সালফার আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের। তাহলে অক্সিজেন পাইলো আরেকটা মাইনাস, সালফার পাইলো একটা প্লাস। আবার সালফার আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের। এখানে দেখো ডাবল বন্ড, তো এখানে সালফার পাবে 2টা প্লাস, অক্সিজেন পাবে 2টা মাইনাস। আবার সালফার অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি অক্সিজেনের বেশি, অক্সিজেন পাবে 2টা মাইনাস, সালফার পাবে আর সালফার পাবে হচ্ছে 2টা প্লাস, আরো 2টা প্লাস, আরো 2টা প্লাস, এরকম 2টা প্লাস পেলে। আবার দেখো সালফার অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের। অক্সিজেন পাবে একটা মাইনাস, যেহেতু একটা বন্ড, সালফার পাবে একটা প্লাস। আর অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? হাইড্রোজেনের। হাইড্রোজেন হচ্ছে প্লাস আর অক্সিজেনটা হচ্ছে মাইনাস। তাহলে দেখো তো এই সালফারের প্লাস কয়টা? 1 2 3 4 5 6, এই জন্য সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। এইটা গেল। এখন তুমি যদি এটাকে আরেকটু বিস্তারিত ভাঙো, দেখো HOSOOH, এটা হলো H2SO5, এটা হচ্ছে কি H2SO5, ঠিক আছে, এটা হচ্ছে H2SO5। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো? দেখো সেম ঘটনা, আগের মতো সেম। হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি অক্সিজেনের বেশি, অক্সিজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ। সালফার অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা নেগেটিভ, সালফারটা পজিটিভ। সালফার অক্সিজেনের মধ্যে অক্সিজেন 2টা নেগেটিভ, সালফার 2টা পজিটিভ। সালফার অক্সিজেনের মধ্যে অক্সিজেন 2টা নেগেটিভ, সালফার 2টা পজিটিভ। সালফার অক্সিজেনের মধ্যে সালফার হচ্ছে একটা পজিটিভ, অক্সিজেন একটা নেগেটিভ। আবার এই দুই অক্সিজেনের মধ্যে কিন্তু কোনো মানে নেগেটিভিটির ডিফারেন্স নাই, তার মানে এই দুইটা নিউট্রাল থাকবে। অক্সিজেন আর সালফার হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি অক্সিজেন বেশি, হাইড্রোজেন পজিটিভ। তাহলে দেখো এখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত হলো? 1 2 3 4, 1 2 3 4 5 6, এখানেও কিন্তু 6, কারণ এখানে একটা পারক্সাইড বন্ড আছে, এটাও কিন্তু 6। সবাই কি ক্লিয়ার? বলো। এই যে একটু শিখবো আমরা এই জিনিস বলো, হ্যাঁ, সবাই কি ক্লিয়ার এই জিনিসটা? বলো ক্লিয়ার। আচ্ছা, তো চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, যেগুলো নিয়ে কথা বলতেছিলাম। ধরো এই যে ক্রোমিয়ামেরটা, CrO O O O, এটা হচ্ছে ক্রোমিয়ামেরটা। এই যে সেম ভাবে চলো হিসাব করি, ক্রোমিয়াম আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি অক্সিজেনের বেশি, তাহলে অক্সিজেন ডাবল বন্ড, যেহেতু এখানে 2টা মাইনাস ও 2টা প্লাস, এই দুইটার মধ্যে ও একটা মাইনাস ও একটা প্লাস, এই দুইটার মধ্যে ও একটা মাইনাস ও একটা প্লাস, এই দুইটার মধ্যে ও একটা মাইনাস ও একটা প্লাস, এই দুইটার মধ্যে ও একটা প্লাস ও একটা মাইনাস। তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হলো? 6। ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +6, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, আরো কয়েকটা দেখাই। NaOH2O3, এই যে Na2H2O3, এটা এখানে একটু খেয়াল করো, এখানে বিষয়টা কিভাবে গেছে দেখো। এখানে বিষয়টা গেছে হচ্ছে একটা মিনিট, এখানে বিষয়টা গেছে হচ্ছে এইভাবে। দেখো অক্সিজেন আর এখানে কি আছে? সোডিয়াম। সোডিয়াম তো প্লাস, অক্সিজেন মাইনাস। সালফার অক্সিজেনের মধ্যে অক্সিজেন একটা মাইনাস, সালফার একটা প্লাস। এখানে ডাবল বন্ডের জন্য 2টা মাইনাস, এখানে 2টা প্লাস। এখানে সিঙ্গেল বন্ডের জন্য একটা প্লাস একটা মাইনাস, আর এখানে তো একটা প্লাস আর একটা মাইনাস। সালফার কি করছে? তার একটা লোন পেয়ার আরেকটা সালফারকে দিয়ে দিছে, ও 2টা লোন পেয়ার নিছে না, এজন্য 2টা মাইনাস, আর এখানে 2টা লোন পেয়ার দিয়ে দিছে, একটা লোন পেয়ার দিয়ে দিছে, তাই 2টা প্লাস। তাহলে এই সালফারের অক্সিডেশন নাম্বার কত দেখো তো? 4 6, আর এই সালফার অক্সিডেশন নাম্বার -2। তাহলে এভারেজ অক্সিডেশন নাম্বার অফ সালফার কত হয়? কয়টা আছে? একটা হলো +6 প্লাস, আর এটা হচ্ছে -2, কয়জন আছে? 2 জন, ডিভাইড বাই 2, তাহলে টোটাল কত হয়? 2 হয়। এইভাবে হচ্ছে এটা +2, এইভাবে হচ্ছে এটা +2। আবার আরেকটা স্ট্রাকচার যদি দেখো, NaOS S S S, এই এটা হচ্ছে Na2S4O6, এই জিনিসটা সিম্পল, কিন্তু এগুলো সব এভারেজ বের করি আমরা যখন একের বেশি থাকে। সো দেখো সোডিয়াম প্লাস, অক্সিজেন মাইনাস, সালফার প্লাস, অক্সিজেন মাইনাস, সালফার আবার 2টা প্লাস, অক্সিজেন 2টা মাইনাস, সালফার আবার
অক্সিজেন 2টা মাইনাস, সালফার আবার 2টা প্লাস। এই 2টা সালফারের মধ্যে নেগেটিভিটি সেম, তাই এটাও 0 এটাও 0। এই দুইটার মধ্যে এটাও 0 এটাও 0। এই দুইটার মধ্যে এটাও 0 এটাও 0, শেষ, সমান সমান। এবার দেখো সালফার অক্সিজেন 2টা মাইনাস 2টা প্লাস, 2টা মাইনাস 2টা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, আর একটা প্লাস আর একটা মাইনাস, শেষ। এবার দেখো এটার অক্সিডেশন নাম্বার কত? +5। এটার অক্সিডেশন নাম্বার কত দেখো? +5। আর এগুলোর অক্সিডেশন নাম্বার কত? 0। তাহলে এভারেজ অক্সিডেশন নাম্বার অফ সালফার কত আসলো ভাইয়া দেখো? 5 + 0 + 0 + 5 ডিভাইড বাই কয়টা? 4টা। তাহলে হয় +2.5। এবার বুঝছো 2.5 কিভাবে হয়েছে? বলো সবাই, টিচার ইনবক্সে ভাইকে জানাও যে সবাই বুঝেছি কিনা এই 2.5টা কিভাবে হয়েছে। কুইকলি টিচার ইনবক্সে একটু জানাই দেন। বুঝে গেছি? হুম, ডান। হুম, গুড। সো দেখো আমরা কতগুলো, এগুলো কিন্তু হচ্ছে একটু এক্সেপশনাল ক্যাটাগরির মধ্যে পড়ে, হ্যাঁ, এক্সেপশনাল ক্যাটাগরির মধ্যে পড়ে যে এই জিনিসগুলোর অ্যান্সারটা আমার কি হবে, এই জিনিসগুলোর অ্যান্সারটা আমার কি হবে। সো সোডিয়াম থায়োসালফাইড, সোডিয়াম থায়োসালফেট, আর এটা কি থাকতেছে? H2SO5, H2SO4 তো নরমালটা, এটা আমাদের নরমাল। বাকিগুলা কেন এরকম চেঞ্জ হয় বাকিগুলা কিন্তু ভাইয়া দেখাইলাম। ওকে, আচ্ছা, তাহলে এটা মোটামুটি ডান। এরপর আমরা একটা ব্রেক নিব, এই ব্রেকের পর আমরা এই জিনিসপত্রগুলো আরেকবার রিডিং করবো, হ্যাঁ, একটা ব্রেক নিব আমরা। কয়টা বাজে? 4:16 থেকে নেই 4:26 পর্যন্ত প্রেয়ার ব্রেক, হ্যাঁ, দেন আমরা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
ডান, ওকে। আচ্ছা, ওকে, আমাদের ব্রেক টাইম ওভার। সো চলো, আমাদের আর বেশি কিছু বাকি নাই। আমরা এখন এই জিনিসটা দেখবো যে রেডক্স রিঅ্যাকশনের এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। অক্সিডেশন নাম্বারটা বেসিক্যালি কি একটা কম্পাউন্ডের মধ্যে তার অ্যাকচুয়ালি সে কয়টা ইলেকট্রন ইমিট করলো অথবা রিসিভ করলো এই ভ্যালুটা। আর ভ্যালেন্সি জিনিসটা কি, ভ্যালেন্সি জিনিসটা হচ্ছে সে তার লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে। এখন ভাইয়া সবাইকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, তোমরা মনে আছে H2SO5 এই জিনিসটাকে সালফারের অক্সিডেশন নাম্বার কত বলছিলা? 10 আর 2 8 বলছিলা। কিন্তু ভাইয়া ওর অক্সিডেশন নাম্বার কি 8 হওয়া পসিবল, যেহেতু ওর লাস্ট শেলে ইলেকট্রনই আছে 6টা। তাহলে হাইয়েস্ট ওর অক্সিডেশন নাম্বার কত হইতে পারে? 6 পয়েন্ট। তোমরা কি এটা বুঝতে পারছো সবাই? বলো এই পয়েন্টটা সবাই বুঝছো কিনা বলো। মানে যেহেতু ওর হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার বা যে ভ্যালেন্সি আছে 6, সো আলটিমেটলি 8 তো আর হইতে পারবে না, সো আলটিমেটলি ওটা হবে 6C। তাহলে যেহেতু এটাও তোমরা এখন কেমনে চিন্তা করবা সেটাও তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই, সব সময় মনে রাখবা জিনিসটা, যে দেখো সালফারের অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট 6 কিন্তু এখানে আসছে 8, তার মানে যেহেতু বেশি আসছে যেটা আসা উচিত না, তার মানে এখানে একটা পারঅক্সাইড বন্ডিং আছে, তার মানে এখানে একটা পারঅক্সাইড বন্ডিং আছে। ক্লিয়ার? ঠিক তেমনি এই দেখো CrO5 ক্রোমিয়ামের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার তোমার কত হইতে পারে? ধরো ক্রোমিয়াম 6 হইতে পারে, সে4 6 হইতে পারে, বাট এখানে কত আসছে ভাইয়া? 10 আসছে। 10 আসছে না, তার মানে অবশ্যই এখানে কি আছে? অনেকগুলা পারঅক্সাইড বন্ডিং আছে, অনেকগুলা পারঅক্সাইড। এজন্যই তো এটা এরকম, এই যে পারঅক্সাইড, এই যে পারঅক্সাইড, এরকম বন্ডিং আছে। সবাই ক্লিয়ার? পারঅক্সাইড বন্ডিং আছে, এটাই তোমাদেরকে বুঝাইলাম, আর কিছুই না। ঠিক আছে? সো এটাও কিন্তু 10 না, তখন কত হলো? 1 2 3 4 5 6, তখন হচ্ছে কত হিসেবে কাজ করতেছে? 6 হিসেবে কাজ করতেছে। এই তো ডান। ওকে, এই হলো আমাদের অবস্থা। আচ্ছা, সো এটা মোটামুটি এটার কথাই বলছে, এখানে এই পার্থক্যগুলোর কথাই বলছে। হ্যাঁ, আর ভ্যালেন্সির জায়গায় আসলে পজিটিভ নেগেটিভের ব্যাপার নাই, অক্সিডেশন নাম্বারে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আছে। অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সির মধ্যে ওই যে জাস্ট কয়েকটা কম্পাউন্ডের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছে কোনটা কত হয়। আর দেখো কি বলছে, ভ্যালেন্সি অফ এন এলিমেন্ট কম্পাউন্ড ইজ অলওয়েজ ইন্টিজার। ইন্টিজার কেন? ওটা একদম ইলেকট্রন নাম্বার বোঝায়। অক্সিডেশন নাম্বারটা এভারেজ হইতে পারে, যেমন ওই যে সোডিয়াম থায়োসালফাইড কত 2.5 বললাম না, ওটা তো এভারেজ, ওইটার কথাই বললাম। হ্যাঁ, 2.5 হইতে পারে। এছাড়াও আর কি কি লেখা আছে? অক্সিডেশন নাম্বার অফ এন এলিমেন্ট ইন এ কম্পাউন্ড ইজ 0। একটা এলিমেন্টের কথা যদি তুমি চিন্তা করো সেটা 0 হবে অক্সিডেশন নাম্বার। যেমন লেটস সে তোমার কাছে আছে ক্লোরিন বা সামথিং, ওগুলোর অক্সিডেশন নাম্বার 0 হবে। ভ্যালেন্সি কিন্তু কখনো 0 হয় না, লাস্ট শেলের ইলেকট্রনটাকে তোমার ভ্যালেন্সি আমরা বলবো, তো তো এটা আসলে কখনো 0 হবে না। কয়টা ইলেকট্রন থাকবে? 4টা, এরকম আর কি ব্যাপারটা। তো এরকম ব্যাপার স্যাপার গেল। এইবার দেখো আরেকটা কি বলছে, রুলস ফর ডিটারমিনেশন অফ অক্সিডেশন নাম্বার। এটা অলরেডি আমরা করে ফেলছি, এই যে HCl Na2। আচ্ছা, একটা কথা তো তোমরা জানো যে এলিমেন্ট গুলোর অক্সিডেশন নাম্বার কিন্তু 0, পিওর ফর্মে আছে তারা, তখন তাদের অক্সিডেশন নাম্বার 0 অবস্থায় থাকবে। এগুলো আমরা মোটামুটি করছি, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। এই যে পার অক্সাইডটা দেখাইছি, সুপার অক্সাইড গুলো এরকম, এগুলো তো তোমরা বুঝোই। সুপার অক্সাইডে -1, পার অক্সাইডে -1, আর অক্সাইডে হচ্ছে -2 অক্সিজেনের অক্সিডেশন নাম্বার, এই আর কি। আচ্ছা, সো এই হইলো কয়েকটা বিষয় আদি, জাস্ট নরমাল, এগুলো আমরা অটোমেটিক দেখছি। এইবার আসি আমরা এখানে এডিশন রিঅ্যাকশন। আচ্ছা, এডিশন রিঅ্যাকশন মানে কি বলো ভাইয়াকে? জাস্ট এডিশন হবে, তাই তো? যেমন FeCl2 প্লাস Cl2, এটা এডিশন হয়ে কি ফর্ম করবে? FeCl3। টু অর মোর আইটেম যদি একসাথে মিশে আর একটা নিউ আইটেম ক্রিয়েট করে, সেটাকে বলি আমরা এডিশন রিঅ্যাকশন। সেটাকে আমরা কি বলি? এডিশন রিঅ্যাকশন, সিম্পল। আচ্ছা, এটা যদি এডিশন হয় ভাইয়া, তাহলে বলো তো ডিকম্পোজিশন কি হবে? তার অপোজিটটা। একটা আইটেম থেকে যদি দুইটা ডিফারেন্ট আইটেম ক্রিয়েট হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তখন আমরা তাকে বলবো কি ভাইয়া? ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এগুলা কিন্তু 9 10 পড়ছো, তাই না? এগুলা কিন্তু 9 10 পড়ছো মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো কি বলছে, সাবস্টিটিউশন অর ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। বলো এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কোথায় সবচেয়ে বেশি পড়ছো? এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কোথায় সবচেয়ে বেশি পড়ছো বলো? এই যে চ্যাপ্টার 4 এ কিন্তু আমরা পড়ছি, মনে আছে? ওই যে জিঙ্ক প্লাস কপার সালফেট, এখান থেকে কি হয়? জিঙ্ক সালফেট প্লাস কপার, জিঙ্ক সালফেট প্লাস কপার, এরকম সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাই না? হ্যাঁ, অর্গানিকও পড়ছো, ভেরি গুড সারিয়া। আচ্ছা, কম্বাশন রিঅ্যাকশন, 9 10 এ পড়ছিলা। আচ্ছা, এটা একটু সলভ করো তো। CxHy প্লাস O2, এখানে কি হবে? XCO2 প্লাস Y/2 H2O। এখানে অক্সিজেনের সামনে কত মোল হবে এটা সবাই একটু ক্লিয়ার করো এখনই, টিচার ইনবক্সে লেখো কত আসে ভাইয়াকে একটু বলো।
ওকে, হ্যাঁ, এটা হবে আসলে দেখো কার্বন ডাইঅক্সাইড, দেখো অক্সিজেনের সাথে একটা এক্স আছে, তাহলে এক্সটা তো থাকতেছে প্লাস, এখানে শুধু একটা অক্সিজেন আছে, এখানে যদি O2 বানাই তাহলে এখানে y/4 চলে আসবে, তাহলে এখানে চলে আসবে y/4। এই হইলো হিসাবটা। এবার এটা মাল্টিপ্লাই করো, তাহলে কি y/2O, ঠিক আছে, প্লাস xO2, xO2, দেন এটাকে বলা হয় কম্বাসন রিঅ্যাকশন। হ্যাঁ, x প্লাস y/4। হ্যাঁ, 9-10 এ পড়ছো কিন্তু। কম্বাসন রিঅ্যাকশন কি? যে কোনো কিছুর 1 মোল যদি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সেটাকে বলা হয় কম্বাসন রিঅ্যাকশন। এখন এটা হচ্ছে হাইড্রোকার্বনের কম্বাসন রিঅ্যাকশনটা দেখাইলাম আর কি। হ্যাঁ, হাইড্রোকার্বনের কম্বাসন রিঅ্যাকশন। আচ্ছা, এবার হচ্ছে ব্লিচিং রিঅ্যাকশন। বলো ব্লিচিং রিঅ্যাকশনের কাজ কি? ব্লিচিং রিঅ্যাকশনের কাজ কি? ব্লিচিং রিঅ্যাকশনের কাজটা কি বলো? কালারলেস করা। আচ্ছা, আর আচ্ছা, ব্লিচিং রিঅ্যাকশনের কাজ কালারলেস করা, ঠিক আছে। যেমন এখানে ধরো ক্লোরিনের কথা যদি তুমি চিন্তা করো, ক্লোরিন হইতে পারে, পারক্সাইড হতে পারে, এগুলো সবই আসলে ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। ব্লিচিং এজেন্ট, ধরো ক্লোরিনটা যখন H2 এর সাথে রিঅ্যাক্ট করে ভাইয়া, তখন সে HCl ফর্ম করে আর ন্যাসেন্ট অক্সিজেন ফর্ম করে, যেটা কালারলেস এজেন্ট হিসেবে কাজ করে। আবার H2O কে যখন হিট করা হয় তখন সে শুধু H2O প্লাস ন্যাসেন্ট অক্সিজেন ক্রিয়েট করে, যেটাও কালারলেস এজেন্ট হিসেবে কাজ করে। এরকম আর কি, এরা হচ্ছে কালারলেস এজেন্ট হিসেবে কিন্তু কাজ করতে পারে। এছাড়াও তুমি যদি সালফার ডাইঅক্সাইড কে নাও, সেটা যদি H2O এর সাথে রিঅ্যাক্ট করে, তখন H2SO4 প্লাস হাইড্রোজেন আয়নটা ক্রিয়েট করতেছে, যেটাও কিন্তু আসলে কালারলেস করতে ট্রাই করে বা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। সবাই কি ক্লিয়ার ভাইয়া জিনিসটা? এটাই হচ্ছে ব্লিচিং করা। আর ব্লিচিং পাউডার নিয়ে অনেক অনেক কথা বলি আমরা, যে ব্লিচিং পাউডার কোনটা, এটা হচ্ছে এটাই, যে এটাকে আমরা এভাবে বলতাম কে ছিল ও ছিল, এরকম বলতাম আর কি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে ব্লিচিং পাউডার। তাহলে ব্লিচিং পাউডার কি করে? এখান থেকেও কিন্তু আসলে ক্লোরিনটা বের হয়, ওই ক্লোরিনটা আসলে ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, কালারলেস করে। ওকে, ওকে, সো চলো এবার তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, দেখি জিনিসগুলো কি। এরপর হচ্ছে অটো রিডক্স রিঅ্যাকশন। অটো রিডক্স হচ্ছে কোন একটা কম্পাউন্ড যদি একই সাথে রিডিউসড এন্ড অক্সিডাইজড দুইটাই হয়ে যায়, তখন সেটাকে বলি আমরা অটো রিডক্স রিঅ্যাকশন। যেমন KNO3, এটাকে যখন হিট করা হয় তখন সে KNO2 ফর্ম করে প্লাস অক্সিজেন ফর্ম করে। এবার এখানে একটু খেয়াল করে দেখো এখানে ঘটনাটা কি হয়েছে। এখানে নাইট্রোজেন অক্সিডেশন নাম্বারটা কত দেখো তো, অক্সিজেন হচ্ছে -6 +1, তাহলে এখানে কত হলো +5। আর এখানে দেখো -4 +1, এখানে হয়ে গেল +3, তাহলে এখানে কি হয়েছে? রিডাকশন। আর অক্সিজেন তো এখানে কত ছিল? -2 ছিল, এখান থেকে এখানে চলে গেছে অক্সিজেন, এলিমেন্ট যেহেতু 0, তাহলে ওর হয়েছে কি? অক্সিডেশন। তাহলে দেখো একটা কম্পাউন্ড থেকে মোটামুটি ডিকম্পোজ হয়ে দুইটা কম্পাউন্ড ক্রিয়েট হয়েছে, বা দুইটা আলাদা এলিমেন্ট, একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড ক্রিয়েট হয়েছে, যেখানে ওদের কি এই একটা কম্পাউন্ড একই সাথে অক্সিডাইজ এন্ড রিডিউস দুইটাই হয়ে গেছে, তখন এই জিনিসটাকে আমরা বলবো অটো রিডক্স রিঅ্যাকশন। এই জিনিসটাকে আমরা কি বলবো ভাইয়া? অটো রিডক্স রিঅ্যাকশন। ক্লিয়ার? বলেন এই জিনিসটাকে আমরা কি বলবো? অটো রিডক্স রিঅ্যাকশন। ওকে, সো এটা আমরা সবাই আশা করি বুঝি, ঠিক আছে? এটা আশা করি আমরা সবাই বুঝি। এবার আসি ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। ভাইয়া মনে আছে তোমাদের অর্গানিকে পড়াইছিলাম ক্যানিজারো রিঅ্যাকশন? ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন মনে আছে? ক্যানিজারো রিঅ্যাকশন যেটা ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন, এটার আরেকটা एग्जांपल হচ্ছে ধরো ক্লোরিন আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে, এটা H2O ফর্ম করে, সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে এবং সোডিয়াম ক্লোরেট ফর্ম করে। হ্যাঁ, সো দেখো এখানে ব্যাপারটা কি আসতেছে, এখানে দেখো ব্যাপারটা কি আসতেছে, দেখো ক্লোরিন তো এখানে 0 0 না, এখানে আবার ক্লোরিন -1, এখানে আবার ক্লোরিন কিন্তু +5। তাহলে দেখো একটা এলিমেন্ট রিঅ্যাকশন করার পর একই সাথে রিডিউসড আর একই সাথে অক্সিডাইজড হয়ে গেছে। একটা এলিমেন্ট একই সাথে রিডিউস আর অক্সিডাইজ হয়েছে রিঅ্যাকশন হওয়ার পরে, এটাকে বলা হয় হচ্ছে ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। এটাকে কি বলা হয় ভাইয়া? ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। সবাই কি ক্লিয়ার এই জিনিসটা? বলেন এটাকে বলা হয় কি? ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। এই জিনিসটাকে বলা হচ্ছে কি? ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। এই সেম জিনিসটা যদি তুমি উল্টায় দাও সেটাকে বলবো কম প্রপোর্শনেট রিঅ্যাকশন। এই জিনিসটাকে যদি উল্টায় দাও NaClO3 প্লাস NaCl প্লাস H2O, তাহলে ক্লোরিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলবো কম প্রপোর্শনেট। এখানে কি হচ্ছে? এখানে দুইটা ডিফারেন্ট, একটা
কি হয়েছে একটা ডিফারেন্ট মানে দুইটা ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার ওয়ালা এলিমেন্ট যদি একটা ইউনিফর্ম এলিমেন্টে কনভার্ট হয়, দেখো প্লাস থেকে 0 হয়েছে তার মানে এখানে রিডিউসড হয়েছে, মাইনাস থেকে 0 হয়েছে তার মানে এখানে অক্সিডাইজড হচ্ছে। তাহলে এখানে বিষয়টা কি হয়েছে ভাই বলো তো? এখানে হচ্ছে রিঅ্যাকটেন্ট গুলো রিঅ্যাক্ট করে প্রোডাক্টে এমন একটা ইউনিফর্ম জিনিস ফর্ম করছে। আগেরটা কি হয়েছিল, একটা এলিমেন্ট একই সাথে রিডিউস অক্সিডাইজ হয়েছে, আর এখানে রিডিউস অক্সিডাইজড হয়ে একটা এলিমেন্টে কনভার্ট হয়েছে। তো এটাকে বলা হয় কমপ্রপোর্শনেট আর এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেট। সবাই ক্লিয়ার? আমরা বলো এই এক্সাম্পল গুলা। ওকে, তাহলে এক্সাম্পল গুলো আশা করি আমরা সবাই ক্লিয়ার কম বেশি, ঠিক আছে? ওকে, তো এটাতে আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, তাছাড়া আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা ছোট্ট কথাবার্তা বলে দিই, যেটা আমাদের নেক্সট দিনে ইনশাল্লাহ কয়েকটা জিনিস কাজে লাগবে। সেটা হচ্ছে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট নাম্বার শিখছি, তাই না? ইকুইভ্যালেন্ট নাম্বার। তাহলে দেখি তোমাদের কয়েকটা জিনিস একটু মনে করাই দিই। হ্যাঁ, ধরো এখানে হইছে Fe2+ থেকে Fe3+, বলো তো ভাই এখানে ইকুইভ্যালেন্ট নাম্বারটা কত হবে? Fe2+ থেকে Fe3+, এখানে ইকুইভ্যালেন্ট নাম্বারটা কত হবে ভাইয়া? 1। ভেরি গুড, একটা ইলেকট্রনের এক্সচেঞ্জ হইছে। আচ্ছা, এরপর ধরো তোমার কাছে আছে Cr, লেটস সে তোমার কাছে আছে Cr যেটা ক্রোমিয়াম 6 থেকে হয়ে গেছে ধরো ক্রোমিয়াম 3, এরকম। এখানে ছিল ধরো ক্রোমিয়াম 2টা আর এখানেও আছে ক্রোমিয়াম 2টা। এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার কত ভাইয়া বলতে পারবা? দেখো 2টা মানে হচ্ছে 6 দুগুণে 12, 12, 3 দুগুণে 6, 6, তাহলে 12 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত হইলো? 6। এখানে কিন্তু ইকুইভ্যালেন্ট নাম্বার আসবে 6। এরপর আরেকটা দেখাই, ম্যাঙ্গানিজ +7 থেকে ধরো ম্যাঙ্গানিজ +2 হইলো, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার কত হবে ভাইয়া? এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার হবে 2। আচ্ছা, এরপর ধরো অক্সিজেন 2- থেকে অক্সিজেন হইলো, -2 থেকে 0 হইলো, তাহলে এখানে কিন্তু ইকুইভ্যালেন্ট নাম্বার 2। আবার C2O4 2- থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড হইলো যেটা 0, -2 থেকে 0 হইছে, এখানেও কিন্তু ইকুইভ্যালেন্ট নাম্বার 2। এগুলো কি আমরা বুঝি? বলো। সরি, এখানে 5 হবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, এখানে 5 হবে। থ্যাংক ইউ সারিয়া, এখানে 5 হবে। হ্যাঁ, এগুলো বুঝি, এগুলো আমরা বুঝি। আরো কয়েকটা দেখাই, ধরো 2i- থেকে হইছে I2, মানে 2টা মাইনাস থেকে 0 হইছে, এখানেও কিন্তু ইকুইভ্যালেন্ট নাম্বার 2। আবার I2 থেকে হইছে 2i-, এখানেও কিন্তু ইকুইভ্যালেন্ট নাম্বার 2। তো তোমাদের কিন্তু বেশ কয়েকটা জিনিস দেখাইলাম আর কি। হ্যাঁ, এই জিনিসপত্রগুলো আমাদের নেক্সট দিন ইনশাল্লাহ আমাদের বুধবার যে ক্লাসটা আছে সেখানে আমাদের কাজে লাগবে। তো সবাইকে এই জিনিসপত্রগুলো রিলেট করতে পারতেছি? জাস্ট কয়টা ইলেকট্রন এক্সচেঞ্জ হইছে সেটাই তো আসল থিম। যেমন এখানে কি হইছে, একটা ইলেকট্রন ইমিট হইছে, এখানে হচ্ছে 6টা ইলেকট্রন রিসিভ হইছে, এখানে 5টা ইলেকট্রন রিসিভ হইছে, এখানে 2টা ইলেকট্রন ইমিট হইছে, 2টা ইলেকট্রন ইমিট হইছে, এখানেও 2টা ইলেকট্রন ইমিট হইছে, এখানেও 2টা ইমিট হইছে, এখানে 2টা রিসিভ হইছে। এরকম হচ্ছে ব্যাপারগুলো। ওকে, রিলেট করতে পারতেছি, ভেরি গুড। তাহলে দেখো নেক্সট দিনের জন্য তোমাদের একটা হোমওয়ার্ক দিব, একটা ম্যাথ। 20.5 ml 0.5 molar H2SO4 acid solution is needed to neutralize 20 ml of a caustic soda solution. What is its molarity and how much gram caustic soda is present in 1 liter solution? পারবো না আমরা ইনশাআল্লাহ হোমওয়ার্কটা করতে? বলো টিচার ইনবক্সে ভাইয়াকে একটু জানান যে আমরা ইনশাআল্লাহ পারবো কিনা। ওকে, তাহলে পারবো, তাই তো? ওকে, তো আমাদের ক্লাস আজকে এইটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি আমরা আমাদের মোটামুটি ফাউন্ডেশনটা ক্রিয়েট করে ফেলছি এবং নেক্সট ক্লাসের মাধ্যমে আমাদের কিন্তু পুরো সেকেন্ড ইয়ারের যতগুলো পড়াশোনা আছে সবকিছু মোটামুটি শেষ হয়ে যাবে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।